নমস্কার বন্ধুরা, আরপি অ্যাসপিরেন্টস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমরা কেমিস্ট্রির ম্যাটার এবং স্টেটসের সমস্ত লেটেস্ট ডিসিএস প্যাটার্নে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে এগুলো আজকে আমরা শুরু করছি। তো এই কোশ্চেনগুলো তোমাদের পরবর্তী এক্সাম যেমন এনটিপিসি, যেই এলপি টেকনিশিয়ান, এলপি যদিও হয়ে গেল এবছর, তো পরের বছর এবং গ্রুপ ডি মানে আগত গ্রুপ ডি এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট থাকবে। তো শুরু করা যাক প্রথম কোশ্চেন দিয়ে। প্রথম কোশ্চেন হচ্ছে, বিজ্ঞানীরা এখনো পর্যন্ত পদার্থের কয়টি অবস্থা নির্ধারণ করেছেন? তো এটার উত্তর হবে 5টি। তো 5টি অবস্থা কি কি চলো দেখে নেওয়া যাক। তো 5টি অবস্থা হচ্ছে, এক তো হচ্ছে কঠিন অর্থাৎ সলিড, লিকুইড, আর হচ্ছে আইটি, এবং হচ্ছে গ্যাস। এছাড়াও পদার্থের আরো দুটি অবস্থা যেরকম হচ্ছে প্লাজমা এবং বোস আইনস্টাইন কন্ডেনসেট, এই 5টি অবস্থা আমরা দেখতে পাই। তো সলিড কি চলো দেখা যায়। সলিডটা কি? সলিড হচ্ছে যেরকম আমাদের সাধারণত যেগুলো দেখতে পাই, যে ইট, বালি, পাথর, এগুলো হচ্ছে সবই সলিডের মধ্যে পড়ে যায়। লিকুইড কি? লিকুইড হচ্ছে জল। লিকুইডের উদাহরণ হচ্ছে জল। তো দ্বিতীয়ত গ্যাসের উদাহরণ যে সমস্ত বায়ুমণ্ডলে যে সমস্ত জলীয় বাষ্প, এগুলো সবই তো গ্যাসের উদাহরণ। প্লাজমা, তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, প্লাজমা এবং বিইসি অর্থাৎ বোস আইনস্টাইন কন্ডেনসেশন। প্লাজমা কি? আচ্ছা, প্লাজমা হচ্ছে অত্যাধিক শক্তিশালী এবং অত্যাধিক উত্তেজিত কণা দিয়ে তৈরি একটি অবস্থা। আচ্ছা, কি যেরকম উদাহরণ হিসেবে তোমরা দেখতে পারো যে তোমাদের বাড়িতে প্রত্যেকের হয়তো ফ্লুরোসেন্ট টিউব অর্থাৎ টিউব আছে। তো টিউবের মধ্যে হিলিয়াম গ্যাস সে পূর্ণ করা থাকে। এবং নিয়ন বাল্ব, যেগুলো তোমরা হচ্ছে রাস্তায় দেখেছো যে গ্লোয়িং লাইট যেগুলো জ্বলে, তো নিয়ন, ওগুলোতে হচ্ছে নিয়ন বাল্ব। তো নিয়ন গ্যাস ওর মধ্যে দিয়ে ফিল করা থাকে। তো সেক্ষেত্রে কি হয়, তো এই সমস্ত টিউব এবং বাল্বটার মধ্যে দিয়ে ফ্লুরোসেন্ট টিউব বা বাল্বের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, সেক্ষেত্রে একটা অবস্থার সৃষ্টি হয় যেটাকে বলা হয় প্লাজমা। তো নেক্সট আসা যাক, নেক্সট হচ্ছে বিইসি অর্থাৎ বোস আইনস্টাইন কন্ডেনসেশন। তো আমাদের সত্যেন্দ্রনাথ বসু পদার্থের এই পঞ্চম অবস্থার কথা, ফিফথ স্টেটের কথা তিনি প্রথম বলেছিলেন। এবং পরবর্তীতে আইনস্টাইন এই অবস্থা নিয়ে কাজ করেন। আচ্ছা, তো এটা কি? বোস আইনস্টাইন কনডেনসেশন অবস্থাটা হচ্ছে সাধারণত বায়ুর ঘনত্বের 1,00,000 ভাগের 1 ভাগ ঘনত্ব বিশিষ্ট কোনো গ্যাসকে অতি নিম্ন উষ্ণতায় শীতল করলে এই বোস আইনস্টাইন কনডেনসেশন অবস্থাটা পাওয়া যায়। আচ্ছা, তো আইনস্টাইন বা আমাদের সত্যেন্দ্রনাথ বোস কেউ এই অবস্থাটার থিওরিটিক্যাল প্রমাণ দিয়েছিলেন, কেউ প্র্যাকটিক্যালি সেটা করে দেখাতে পারেন। তো 2001 সালে 3জন বিজ্ঞানী, এরিক এ কর্নেল, উলফগ্যাং ক্যাটারেল এবং কার্ল ই উইমেন, এই 3টে নাম মনে রাখবে। এরা 3জন এই বোস আইনস্টাইন কনডেনসেশন অবস্থা সৃষ্টি করে দেখানোর জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন। তো নামগুলো লিখে দিচ্ছি, এটা হচ্ছে মনে রাখবে, এটা সেট করি টেক্সট বক্স। তো নামগুলো হচ্ছে এরিক এ কর্নেল, উলফগ্যাং ক্যাটারেল এবং কার্ল ই উইমেন। এই নামকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো নামকটা মনে রাখবে। একটু বোল্ড করে দিই। এনারা 2001 সালে বোস আইনস্টাইন কনডেনসেশন অবস্থা সৃষ্টি করার
জন্য নোবেল পান। তো 2001 সালে হচ্ছে নোবেল প্রাইজ। হচ্ছে নোবেল প্রাইজ। তো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী হচ্ছে, আচ্ছা, লিকুইড থেকে গ্যাস এবং গ্যাস থেকে সলিড, তো এই চেঞ্জগুলোকে কি বলে, এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তো তরল থেকে গ্যাসের পরিবর্তনকে বলা হয় হচ্ছে বাষ্পীভবন। গ্যাস থেকে গ্যাস থেকে তরলে পরিবর্তনকে বলে ঘনীভবন, এবং গ্যাস থেকে যদি কঠিনে রূপান্তরিত হয় এটাকে বলে অধঃক্ষেপণ। আর কঠিন থেকে গ্যাসে গেলে সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। তরল থেকে সেরকমই, তরল থেকে যদি কঠিনে আসে তাহলে বলা হয় কঠিনীভবন, আর যদি কঠিন থেকে তরলে যায় সেটাকে বলা হয় হচ্ছে গলন। এগুলোর ইংলিশ টার্মগুলো মনে রাখবে, যেমন গলনের হচ্ছে ফিউশন, কঠিনীভবনের হচ্ছে সলিডিফিকেশন, তারপর ঘনীভবনের হচ্ছে কন্ডেনসেশন, বাষ্পীভবনের হচ্ছে ভেপারাইজেশন, তারপরে এই অধঃক্ষেপণের হচ্ছে ডিপোজিশন, ঊর্ধ্বপাতন হচ্ছে সাবলিমেশন। এই ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে। চলো, তো নেক্সট কনসেপ্টে দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য মিক্সচার ক্যান বি ইন নেচার, প্রকৃতিতে মিশ্রণ হতে পারে। তো কোশ্চেনটা ঠিকভাবে হয়নি, এটা হবে প্রকৃতিতে কি রকমের মিক্সচার হতে পারে। তো হোমোজিনিয়াস, হেটারোজিনিয়াস, বোথ হোমোজিনিয়াস, হেটারোজিনিয়াস, পিওর সাবস্টেন্স, মানে সমসত্ব, অসমসত্ব, সমসত্ব এবং অসমসত্ব উভয়, আর বিশুদ্ধ পদার্থ। তো এটার উত্তর হবে বোথ হোমোজিনিয়াস অ্যান্ড হেটারোজিনিয়াস। তো হোমোজিনিয়াস কিরকম, হোমোজিনিয়াস হচ্ছে, সরি, তো হোমোজিনিয়াস মিক্সচার হচ্ছে, হোমোজিনিয়াস মিক্সচার হচ্ছে, হোমো কথার অর্থ হলো সমধর্মী। আচ্ছা, যেমন লবণ এবং জলের মিক্সচারটা হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার। এখানে তুমি লবণ কিন্তু সম্পূর্ণভাবে জলে গলে যাচ্ছে, তো এটাকে বলা হয় হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার। আর হেটারোজিনিয়াস কি, হেটারো হচ্ছে পৃথক ধর্মী। হেটারো, হেটারো কথার অর্থ হলো পৃথক ধর্মী। তো হেটারোজিনিয়াস এমন কি, যেমন ধরো যদি তেল অর্থাৎ অয়েল প্লাস ওয়াটার যদি জলের মিক্সচার করা হয়, যদি তরল এবং অয়েল এবং তেল এবং জলের মিক্সচার করা হয়, সেক্ষেত্রে এটা হবে হেটারোজিনিয়াস মিক্সচারের একটি উদাহরণ। এবং ওয়াটার H2O, ওকে। তো এরপরে আসা যাক, কোশ্চেনটার উত্তর তাহলে হয়ে গেল বোথ হোমোজিনিয়াস এবং হেটারোজিনিয়াস। তো আরেকটি দ্রবণ আছে, সেটা হচ্ছে কলয়েড দ্রবণ। কলয়েড দ্রবণ, কলয়েড দ্রবণ, এই জিনিসটা মনে রাখতে হবে যে কলয়েড দ্রবণ, কলয়েড দ্রবণের কণাগুলো, যেমন তুমি ধরো হোমোজিনিয়াস মিক্সচারে যেরকম দেখলে যে লবণ এবং জলের মিক্সচারে লবণ কিন্তু জলের মধ্যে সম্পূর্ণভাবে মিশে গেল, সেক্ষেত্রে কিন্তু তুমি কণাগুলোকে পৃথকভাবে দেখতে পেলে না। এবার কলয়েড দ্রবণের কণাগুলো আকার একটু বড় হওয়ার জন্য এরা কিন্তু খালি চোখে দেখা যায়, এবং এই খালি চোখে দেখা যাওয়ার জন্য এটা একটা বিশেষ একটা এফেক্ট শো করে, সেটাকে বলা হয় হচ্ছে টিন্ডাল এফেক্ট। তো যদি কোশ্চেন দেয় পরীক্ষায় কোন দ্রবণ হচ্ছে টিন্ডাল এফেক্ট শো করে, তো উত্তর হবে কিন্তু কলয়েড দ্রবণ। এটা মনে রাখতে হবে, কলয়েড দ্রবণ, এটা মনে রাখবে যে কলয়েড দ্রবণই একমাত্র যে টিন্ডাল এফেক্ট শো করে। ঠিক আছে, চলো। তো টিন্ডাল এফেক্টে তোমরা যদি উদাহরণ দেখতে চাও, দেখো যেমন দেখতে পাচ্ছ একটা কোনো বনের ভিতর দিয়ে আলোর বিচ্ছুরণ হচ্ছে, আর কলয়েড দ্রবণের ভিতর দিয়ে কিন্তু আলোর বিচ্ছুরণ হয়। যেমন দেখতে হবে তোমাদের, আমি যদি বাড়িতে কাঠের জানলা থাকে, সেক্ষেত্রে দেখবে কাঠের জানলায় যদি একটা ছোট ছিদ্র থাকে, সেখান দিয়ে কিন্তু একটা আলো চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ধুলোর কণাগুলো দেখতে পাও। তো এইটাই হচ্ছে টিন্ডাল এফেক্টের উদাহরণ।
বা তোমরা যদি দেখতে চাও যে একটা জারের মধ্যে তোমরা যদি বালি জল ভর্তি করে তার মধ্যে বালি মেশালে বা কোনো এমন কিছু কাদা জাতীয় কিছু মেশালে, সেক্ষেত্রে তুমি যদি আলো দিয়ে যদি আলো ফেলো, তো সেক্ষেত্রে তোমার কিন্তু দেখতে হবে যে দ্রবণের ভেতর দিয়ে ওই কণাগুলোর আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে। সেটা কিন্তু কলের দ্রবণ, অর্থাৎ টিন্ডাল এফেক্টের উদাহরণ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে কোনো পদার্থের এক মোলে উপস্থিত কণার সংখ্যা কত? আচ্ছা, তো এইটা কিন্তু রড, এগুলো কিন্তু মনে মুখস্থ করতে হবে। তো অ্যান্সার হবে 6.022 × 10⁻23। তো এটাকে কিন্তু সহজে কিন্তু অ্যাভোগাড্রো নাম্বারও বলা হয়। অ্যাভোগাড্রো নাম্বার NA দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় গ্রুপ ডি 2018 সালের শিফট 2 তে এসছে এবং রিপিট হয়েছে, রিপিট কোশ্চেনগুলো আনিনি এখানে। তো এটা কিন্তু মনে রাখতে হবে। তো পরবর্তী কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং সায়েন্টিস্ট প্রপন্ড দ্য ল অফ কনস্ট্যান্ট রেশিও? আচ্ছা, নিচের বিজ্ঞানীগুলির মধ্যে কে স্থিরানুপাতের সূত্রটি, আচ্ছা দুবার সূত্র হয় কিন্তু এটা ভুল, সূত্রটি উত্থাপন করেন? তো কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ জোসেফ প্রাউস্ট। তো এটা কি, তো সূত্রটা কি, যে স্থিরানুপাতের সূত্রটা কি, স্থিরানুপাতের সূত্রটা একটু জেনে নাও। এটা হলো একটি রাসায়নিক পদার্থের মৌলগুলো সর্বদা ভরের নির্দিষ্ট অনুপাতে উপস্থিত থাকে। তো এটা সূত্রটা একটু মনে রেখে দেবে, যে এটা থেকে হয়তো কোশ্চেন হতে পারে। আর এটা মনে রাখবে যে কোন বিজ্ঞানী স্থিরানুপাতের সূত্র দিয়েছিলেন। তো এটা কিন্তু ইংলিশ টার্মটা একটু মনে রাখতে হবে, ল অফ কনস্ট্যান্ট রেশিও, এটা মনে রেখে দেবে। আচ্ছা, আর এর PDF ফাইলগুলো আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিয়ে নিতে পারবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য নিড টু ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন? আচ্ছা, রাসায়নিক সমীকরণের ভারসাম্যের প্রয়োজন কি? আচ্ছা, তো অপশন কি কি দিয়েছে? টু ইন্ডিকেট দ্য রেশিও অফ ভলিউম অফ রিয়াক্টেন্টস অ্যান্ড প্রোডাক্ট ইন হুইচ দিস রিয়াক্ট। আচ্ছা, অর্থাৎ বিক্রিয়ক এবং পণ্যের আয়তনের অনুপাত নির্দিষ্ট করতে যা এগুলি বিক্রিয়া করে। আচ্ছা, টু স্যাটিসফাই দ্য ল অফ কনজারভেশন অফ মাস, ভরের নিত্যতা সূত্রকে সন্তুষ্ট করতে, এবং স্যাটিসফাই দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, স্থিরানুপাতের সূত্রকে সন্তুষ্ট করা। আর টু ইন্ডিকেট দ্য রেশিও অফ মাসেস অফ রিয়াক্টেন্টস অ্যান্ড প্রোডাক্ট ইন হুইচ দিস রিয়াক্ট, বিক্রিয়ক এবং পণ্যগুলির ভরের অনুপাতকে নির্দিষ্ট করতে যা এইগুলি বিক্রিয়া করে। বাংলাগুলো হয়তো টাইপে কিছুটা প্রবলেম হয়েছে, তার জন্য সরি। তো এর উত্তরটা হবে হচ্ছে অপশন নম্বর বি, অর্থাৎ টু স্যাটিসফাই দ্য ল অফ কনজারভেশন অফ মাস, অর্থাৎ ভরের নিত্যতা সূত্র। তো ভরের নিত্যতা সূত্র যদি জেনে নাও, তো ভরকে সৃষ্টি বা ধ্বংস কোনো কিছুই করা যায় না, বা কোনো বিক্রিয়ার আগে এবং পরে পদার্থের ভর সবসময় সমান থাকে। এটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র। তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, হাউ মেনি মোলস আর প্রেজেন্ট ইন 64 গ্রাম অফ হিলিয়াম? অর্থাৎ হিলিয়ামের 64 গ্রামে কয়টি মোল থাকবে? আচ্ছা, তো একটা নিউমেরিক্যাল দিয়েছে গ্রুপটিতে, এগুলো কিন্তু মনে কর শিখে নিতে হবে একটু। আচ্ছা, তাহলে মোল সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের সূত্রটা কি জেনে নিই। তো হচ্ছে মোল সংখ্যা, তো হচ্ছে এটা হবে ওয়েট আছে, যেটা শর্টে লিখলাম ওয়েট ইন গ্রাম, তাই হচ্ছে মলিকিউলার মাস, অর্থাৎ পারমাণবিক ভর, পারমাণবিক ভর। আচ্ছা, তো
ওরা বলবে যে ওয়েট ইন গ্রামসটা তো পাওয়া গেল যে 64 গ্রাম। এবার পারমাণবিক ভর অর্থাৎ মলিকিউলার, সাথে লিখলে মলিকিউলার মাসটা কিভাবে পাবো? তো মলিকিউলার মাসটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের মলিকিউলার মাস হচ্ছে, এখানে লিখি, হিলিয়ামের মলিকিউলার মাস হচ্ছে 4। তো এটা যখন তোমাদেরকে পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা করাবো তখন তোমরা ভালোভাবে শিখে যাবে। তো হিলিয়াম আমাদের কত নম্বর মৌল? প্রথমে হচ্ছে হাইড্রোজেন, তারপর আসে হিলিয়াম। হিলিয়াম তো হাইড্রোজেন হচ্ছে 1, তারপর হচ্ছে 2। তো মনে করে পারমাণবিক ভর ভর যেটা, সেটা এটা দ্বিগুণ হয়, অর্থাৎ 4। কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। তো পারমাণবিক ভরটা কত হবে? তো মলিকুলার মাস হবে এখানে 4। 4 বসায়, তো উত্তর কত আসবে? 16। তো 16 আসবে, এটা হচ্ছে মোলস। তো অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ 16 মোল। তো এই ফর্মুলাগুলো মনে রেখে দেবে, এগুলো কিন্তু কাজে লাগতে পারে। এইটা প্রয়োজন পড়লে নোট করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। at at what temperature does gypsum get converted into plaster of Paris? কোন তাপমাত্রায় জিপসাম প্লাস্টার অফ প্যারিসে রূপান্তরিত হয়? তো এটা হবে 473, 273, 373 এবং 573। তো উত্তর হবে 373 কেলভিন। তো এসে চলো জিপসামের সংকেতটা দেখে নিই। জিপসামের হচ্ছে, জিপসামের হচ্ছে সংকেতটা হচ্ছে CaSO4 2H2O। তো এটা হচ্ছে জিপসামের সংকেত। তো CaSO4 2H2O, এই জিপসামকে যখন আমরা তাপ দিচ্ছি, অর্থাৎ 373 কেলভিন টেম্পারেচার দিচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে CaSO4 হাফ H2O এবং 3/2 অনুপাত জল বাইরে বেরিয়ে আসছে। এই CaSO4 হাফ H2O এটাকে বলা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। শর্টে লিখে দিলাম POP, এটা তোমরা লিখে নিও। তো এইটাকেই বলা হয়েছে প্লাস্টার অফ প্যারিস। আচ্ছা, কেলভিন টেম্পারেচার, কেলভিন টেম্পারেচার একটা কেলভিন টেম্পারেচার কি? ওটা হচ্ছে ধরো 0 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। তো এটা হচ্ছে একটা কনভার্সন। এবার আমাদের যেমন সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি, তার মানে কেলভিন স্কেলে হচ্ছে 273 ডিগ্রির সমান। তারপর তাহলে আমরা ওখানে আগের কোশ্চেন দেখলাম কত? 373 কেলভিন। এটাকে যদি সেলসিয়াস স্কেলে করি তাহলে কত হবে? তাহলে হচ্ছে 373 মাইনাস 273, তা হবে ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে যেরকম আমরা করেছি হচ্ছে 373 কেলভিন, তো এখানে কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস লিখলেও হতো। ঠিক আছে, চলো তাহলে একটা জিনিস জানা গেল। আর একটা জিনিস তাহলে ওটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে
সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে কনভার্সনটা সেটা চলো দেখিয়ে দিই। হচ্ছে ফর্মুলাটা হচ্ছে C/5 ইকুয়াল টু F-32/9। তো এখানে সি হচ্ছে সেলসিয়াস স্কেলের রিডিং, এফ হচ্ছে ফারেনহাইট স্কেলের রিডিং। তো ধরলাম টেম্পারেচার হচ্ছে সি, অর্থাৎ সিকে ধরলাম 10 ডিগ্রি সেলসিয়াস। তো ফারেনহাইট স্কেলের উষ্ণতা কত হবে? তো সি এর জায়গায় হচ্ছে বসালাম 10, 5, তো হচ্ছে F-32/9। তো 5 দিয়ে কেটে গেল 2, দিয়ে গেল 18, হচ্ছে F ইকুয়াল -32। তো 18 আর 32, তাহলে F এর ভ্যালু হবে 18 যোগ 32, অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস। তো এই ফর্মুলাটা মনে রাখতে হবে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করতে গেলে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট উইথ রেসপেক্ট টু সাবস্টেন্স, অর্থাৎ নিচের কোন বিবৃতিটি পদার্থের সঠিক নয়, পদার্থের জন্য ক্ষেত্রে সঠিক নয়। ঠিক আছে, অপশন দিয়েছে দেয়ার ইজ নো অ্যাট্রাকশন ফোর্স বিটুইন পার্টিকেলস অফ ম্যাটার্স, particles of matter move continuously in fluid or air. Matter is made up of particles. There is a inner molecule in there is a intermolecular space between particles of matter. আচ্ছা, তো বাংলাটা হচ্ছে পদার্থের কণার মধ্যে কোনো আকর্ষণ বল নেই। এটা তো ভুল, এটাই ভুল, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তো পরবর্তীতে দেখা যায় পদার্থের কণাগুলো তরল ও বাতাসে অবিরাম চলাচল করে। তো এটা তো আমরা দেখেছি যে পদার্থের কণাগুলো তরলে, বাতাসে এবং তরলে যে অবিরাম চলাচল করতে পারে। তারপরে হচ্ছে ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকেল, পদার্থ কণা দিয়ে গঠিত, এটা তো ঠিক। তারপরে হচ্ছে পদার্থের কণাগুলির মধ্যে আন্তঃআণবিক স্থান রয়েছে, এটাও ঠিক। পদার্থের কণাগুলোর মধ্যে ইন্টারমলিকুলার স্পেস রয়েছে। তো অপশন অফ এর মধ্যে এই একটা স্টেটমেন্টই হচ্ছে ভুল। তো এটাই হচ্ছে হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের জন্য সঠিক অ্যান্সার, কারণ এখানে নট কারেক্ট চেয়েছে, ঠিক নয়। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু উইথ রেসপেক্ট টু পার্টিকেল অফ সলিড, কঠিন কণার ক্ষেত্রে নিচের কোনটি সত্য? আচ্ছা, দে মুভ র্যান্ডামলি, there are large gaps between them, they are configured in systematic manners, and they have minimum attraction. আচ্ছা, কোনটি সত্য বলেছে? তো কঠিনের মধ্যে মিনিমাম অ্যাট্রাকশন, এটা ভুল, কারণ তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা তো বেশি, সেই জন্যই তারা তো হচ্ছে আঁকড়ে ধরে আছে একে অপরকে। তারপর হচ্ছে দেয়ার আর লার্জ গ্যাপস বিটুইন দেম, তাদের যদি লার্জ গ্যাপ থাকতো তাহলে সেগুলো গ্যাসে পরিণত হয়ে যেত, তো অর্থাৎ এটাও ভুল। দে মুভ র্যান্ডামলি, যদি র্যান্ডামলি মুভ করতেই পারতো তাহলে তো তরল বা গ্যাসে পরিণত হতো, তাহলে এটাও ভুল। তাহলে ঠিক হচ্ছে এইটা। তো এইভাবে অপশন এলিমিনেট করতেও কিন্তু শিখতে হবে। সব কোশ্চেনের অ্যান্সার, কোনো কোশ্চেনের অ্যান্সার হয়তো আমি জানি না বা বুঝতে পারছি না, তো সেক্ষেত্রে অ্যান্সার করলাম না, এটা নয়। আমাদেরকে অপশন এলিমিনেটটাও শিখতে হবে। তো এটা হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের ঠিক সঠিক উত্তর। দে আর কনফিগার্ড ইন এ সিস্টেম্যাটিক ম্যানার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। তো হচ্ছে 1 AMU ইকুয়াল টু ড্যাশ গ্রাম। তো এইটা হচ্ছে 1.66056 × 10⁻⁻24 গ্রাম, 2.66056
10 to the power minus 24 gram, 1.66053 10 to the power 24 gram, 10.66053 10 to the power minus 24 gram। তো অপশন হবে এ, অর্থাৎ 1.66053 10 to the power minus 24 গ্রাম। তো এইটা কিন্তু মনে রাখতে হবে, এটা এনসিইআরটির কোশ্চেন, তো এটা কিন্তু মনে রাখতে হবে। এটা তো একটু মনে রাখতে অসুবিধা হবে, কিন্তু মনে রাখতে হবে। আর এএমইউ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট। হাতের লেখা আমার একটু খারাপই, তো একটু বুঝে নিও তোমরা কষ্ট করে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। An emulsion consists of one liquid and one solid, one liquid and one gas, one liquid, two liquids, আর হচ্ছে নেক্সট অপশন হচ্ছে টু সলিডস। তো একটি ইমালশন কি কি দিয়ে গঠিত হয়? একটি তরল, একটি কঠিন, একটি তরল এবং একটি গ্যাস, দুটি তরল, দুটি গ্যাস। তো উত্তর হয়ে যাবে ইমালশন তৈরি হয় দুটি তরল দিয়ে, আচ্ছা, অর্থাৎ দুটি লিকুইড। এটা ঠিক। তো ইমালশন কি, চলো ইমালশন গুলো দেখে নেওয়া যাক, পরবর্তী স্লাইডে যাওয়া যাক। আচ্ছা এই দেখো, তরল গ্যাস এইগুলো মিলে তৈরি হয় হচ্ছে এরোসল, অর্থাৎ কুয়াশা, মেঘ, শিশির এগুলো। কঠিন এবং গ্যাস মিলে তৈরি হয়, এটাও হচ্ছে এরোসল, হচ্ছে ধোঁয়া, অটোমোবাইল থেকে নির্গত ধোঁয়া, অর্থাৎ গাড়ি থেকে যে ধোঁয়াগুলো নির্গত হয় সেগুলো হচ্ছে গাড়ি, বাইক সমস্ত থেকে যেগুলো বের হচ্ছে সেগুলো হচ্ছে অটোমোবাইলের ধোঁয়া। তারপর হচ্ছে গ্যাস আর তরল, গ্যাস এবং তরল মিলে তৈরি হয় হচ্ছে ফোম, অর্থাৎ শেভিং ক্রিম। তারপর তরল তরল মিলে তৈরি হয় ইমালশন, যেটা একটু আগে কোশ্চেনে ছিল ইমালশন। তো ইমালশন কি, দুধ, ফেস ক্রিম, এগুলো হচ্ছে ইমালশনের উদাহরণ। উদাহরণগুলো কিন্তু মনে রাখতে হবে, অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় ফোম কিসের উদাহরণ, বা শেভিং ক্রিম, ফোম না সরি শেভিং ক্রিম কিসের উদাহরণ, তারপর হচ্ছে ফেস ক্রিম কিসের উদাহরণ, এগুলো কিন্তু বুঝে যায়। তারপর হচ্ছে যেমন তারপরতে আসি, কঠিন তরল মিলে হয় কিন্তু সল, যেমন হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, কাদা, এগুলো। এই সলটা কিন্তু এবছর একটা পরীক্ষায় এসেছে, আরআরবির পরীক্ষায়। তো গ্যাস আর কঠিন এই দুটো মিলে তৈরি হয় হচ্ছে ফোম। তাহলে দেখো, গ্যাস আর তরল এটা মিলেও তৈরি হয় ফোম, গ্যাস আর কঠিন মিলেও কিন্তু ফোম তৈরি হয়। দেখো ফোম, রাবার, স্পঞ্জ, ঝামা পাথর। তারপর হচ্ছে তরল এবং কঠিন এই মিলে তৈরি হয় তরল এবং কঠিন মিলে তৈরি হয়েছে জেল, জেলি, মাখন, পনির। তরল আর কঠিন মিলে তৈরি হয় হচ্ছে কঠিন আর তরল হচ্ছে কঠিন সল, যেমন হচ্ছে রত্ন পাথর, ঘোলাটে কাজ। রত্ন পাথর বলতে তোমরা অনেকে হয়তো হিরে শুনেছো, তারপর হচ্ছে পান্না শুনেছো, মুক্ত শুনেছো, এগুলোকে হচ্ছে রত্ন পাথর বলা হয়। তো এগুলো আমরা বাংলাটা বলে দিলাম, ইংলিশগুলো এখানে লেখা আছে, একটু দেখে নিও। যেমন লিকুইড প্লাস গ্যাস মিলে তৈরি হচ্ছে এরোসল, গ্যাস লিকুইড গ্যাস মিলে তৈরি হয়, সলিড আর গ্যাস মিলে তৈরি হয় এরোসল, গ্যাস লিকুইড মিলে তৈরি হয় হচ্ছে ফোম, ইমালশন, সল, এটা দেখে এগুলো দেখে নিও। সল, ফোম, জেল, সলিড সল, এগুলো কিন্তু দেখে নিও একবার। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো কেমন লাগলো সবাই জানিও, ধন্যবাদ।